সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব গ্যাসের এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের বিষয়ে। থাকবে নির্বাচন কমিশনের সংলাপের আহ্বান প্রসঙ্গে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত জনাব মোফাজ্জল করিম, আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। এছাড়াও সঙ্গে আরও উপস্থিত আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন। আমি স্বাগত জানাচ্ছি তিনজনকেই। প্রথমেই জনাব সাইফুল হক, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি জানেন যে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণার কথা ছিল কিছুদিনের মধ্যেই, কিন্তু তা হবার আগেই বিদ্যুতের পাইকারি দাম 58% বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির একটি প্রস্তাব করা হয়েছে, গণশুনানি হয়েছে এবং হয়তো সে ব্যাপারে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে। এবং আমরা দেখলাম যে শীর্ষ ব্যবসায়ী সংগঠন এই বিদ্যুতের দাম বৃদ্ধির চরম বিরোধিতা করে তারা সংবাদ সম্মেলন করেছে। এমনিতেই তো করোনা পরবর্তী পরিস্থিতিতে জিনিসপত্রের দাম বেড়েছে, যুদ্ধ পরিস্থিতি একটি নতুন করে এসছে, সব কিছু মিলে আপনার বিশ্লেষণ কি? জি, আপনাকে ধন্যবাদ। আজকের এনটিভির এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত দুজন আলোচকবৃন্দ এবং দর্শক শ্রোতা, আমি সবাইকে শুভেচ্ছা জানাই। যেটা বললেন, আপনি উল্লেখ করলেন যে এটার অনেক দিন ধরেই কোম্পানিগুলোর দিক থেকে একটা আলোচনা, এবং তারা বিআরসির কাছে তারা দরখাস্ত দিয়েছেন এগুলোর মূল্য বৃদ্ধি করবার জন্য। তো ইতিমধ্যেই দুটোর ব্যাপারে একটা গণশুনানি তারা অনুষ্ঠিত করেছেন। যেই গণশুনানিকে আমরা খানিকটা বলেছি এটা অনেকটা মূল্য বৃদ্ধি করবার জন্য, এটাকে এক ধরনের লোক দেখানো একটা আয়োজন। আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিছুটা নীতিগতভাবে সিদ্ধান্ত থাকে, এটাকে জায়েজ করবার জন্য এক ধরনের গণশুনানি। এটা গত বেশ কবছর ধরে এটা আমরা লক্ষ্য করেছি। আমি নিজেও বিভিন্ন সময়ে গণশুনানিতে অংশ নিয়েছি এবং নাগরিকদের বিভিন্ন দল, সংগঠন, রাজনৈতিক দল, বিশেষ করে ক্যাবের দিক থেকেও, এবং তারা এটাকে সংগঠিতভাবেই তারা এখানে আলোচনায় অংশগ্রহণ করেছেন। সর্বশেষ যেটা বিদ্যুতের যেটা আপনি উল্লেখ করলেন, পাইকারি পর্যায়ে 58% মূল্য বৃদ্ধি করবার একটা প্রস্তাব করা হয়েছে। সেই গণশুনানিতেই ক্যাবের পক্ষ থেকে, নাগরিকদের পক্ষ থেকে, ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে এটার যে অযৌক্তিকতা তারা কিন্তু স্পষ্ট করে তারা উল্লেখ করেছেন। আর ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোটভুক্ত দলগুলো, বিভিন্ন বিরোধী দলের দিক থেকেও এটা নিয়ে আপত্তি উত্থাপিত হয়েছে, এটা নিয়ে সমালোচনা করা হয়েছে। আমাদের যুক্তিগুলো হচ্ছে এই জায়গা থেকে যে প্রথমত যে আমাদের অধিকাংশ কোম্পানিগুলো লাভজনক পর্যায়ে আছেন, যেটা আমরা তথ্যপাত্য দিয়ে যেটা আমরা দেখিয়েছি। 2 নম্বর হচ্ছেন যে, এবং ইতিমধ্যে তারা সরকারের কোষাগারে কয়েক হাজার কোটি টাকা কোম্পানিগুলো তারা কিন্তু কোষাগারে তারা জমা দিয়েছেন। 3 নম্বর হচ্ছে যে এই খাতে যে চূড়ান্ত যে একটা অব্যবস্থাপনা, আমরা যারা যে চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা, সিস্টেম লসটা একটা বড় সংখ্যা, 25% সিস্টেম লস বলা হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে। আমরা হিসাব করে দেখিয়েছি, সিস্টেম লসটাকে যদি শুধুমাত্র 5 থেকে 10% যদি কমিয়ে আনা যায়, তাহলে পাইকারি পর্যায়ে বলি বা খুচরা পর্যায়ে বলি, ভোক্তাদের উপরে কিন্তু এই বর্ধিত মূল্য বৃদ্ধি করাটা কোনো প্রয়োজন হয় না। সেদিকে কিন্তু প্রতিষ্ঠানগুলোর বা সরকারি প্রতিষ্ঠান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তাদের মনোযোগের জায়গাটা কিন্তু বরাবরই কম। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে সংকটের প্রধান জায়গাটাকে আমরা একটু মনোযোগ নিবদ্ধ করি। আর এটা এমন একটা সময়, যেটা আপনি উল্লেখ করলেন,
যখন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে, যখন কোটি কোটি মানুষের জীবনের যখন চরম একটা দুর্গতি নেমে এসছে, সরকার একটা জিনিসের দাম কমে আরও 5টা জিনিসের দাম তখন আবার বাড়ে। এবং বাস্তবে বাজার এখন অনেকখানি এখন পুরোপুরি নিয়ন্ত্রণহীন। এবং আপনি প্রতিদিন গণমাধ্যমগুলোর সংবাদ প্রকাশ করছেন, মানুষের একটা বড় অংশের খাদ্য গ্রহণ কিন্তু হ্রাস পেয়েছে, পুষ্টিহীনতারও একটা গুরুতর সংকটের জায়গাটা তৈরি হচ্ছে। এবং এরকম একটা সময়ে যখন 3.5-4 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসছেন, এবং প্রতিদিন যখন আরও যদি এই পরিস্থিতিটা চলে, আরও অনেক মানুষ কিন্তু দারিদ্র্যসীমার নিচে নেমে আসবে এই সময়কালে। কিন্তু সরকার, আমি একটু জানতে চাইবো যে সরকারের আসলে কি বিকল্প ছিল দাম না বাড়িয়ে? আমার মনে হয় আপনার কাছে এই প্রশ্ন আমি একটু এসে তারপর দিই। জনাব মোফাজ্জল করিম যেটি বলছিলেন সাইফুল হক, যে একটি ক্রাইসিস মানে পিরিয়ডে আমরা যাচ্ছি, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, ব্যবসায়ী সংগঠনগুলো বলেছে যে এই মুহূর্তে দাম বাড়ালে বিশ্ব বাজারে তারা ব্যবসা করে টিকবে না। আপনি কি মনে করেন গ্যাসের দাম, বিদ্যুতের দাম না বাড়ানো, আপনার যুক্তি, আপনার মতামত কি? ধন্যবাদ। যত জাস্টিফিকেশনই থাকুক না কেন, নাই যে জাস্টিফিকেশন সেটা তো এফবিসিসিআই এর প্রেসিডেন্ট এবং সবাই যারা অংশগ্রহণ করেছে সবাই বলেছে, পত্রপত্রিকায়ও লেখালেখি হয়েছে, ভালো ভালো নিবন্ধ আমি পড়েছি। যদি জাস্টিফাইডও হয়, সময়টা আপনি দেখবেন না। এখন তো সারা বিশ্বে একটা দুর্যোগপূর্ণ একটা সময় যাচ্ছে। একদিকে কোভিডের আক্রমণের জন্য উৎপাদন ইত্যাদি কমে গেছে, উৎপাদন কস্ট যেটা সেটা বেড়ে গেছে প্রত্যেকটা বিষয়ে। তারপরে আবার ঘাড়ের উপরে এসে পড়েছে একটা যুদ্ধ, ওই রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ। সব কিছুর একটা স্নোবল এফেক্ট আছে। বাংলাদেশের প্রেক্ষিতে আরেকটা যোগ হয়েছে, সেটা হচ্ছে বন্যা। এই যে বন্যা এবারকে বাংলাদেশে, বন্যাটা জাস্ট শুরু হলো, কিন্তু বন্যার ইফেক্টটা আমরা হয়তো পরে বুঝবো, এবং সেটা আঞ্চলিকভাবে আমরা দেখছি। সিরাজগঞ্জ, আমি সেটাতে আসছি, এটা ব্যাখ্যাটা একটু এইভাবে দিতে চাই। বন্যাতে আপাত দৃষ্টিতে শুধু সিলেট বা সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ইত্যাদি তা নয়। এটা ব্যাপারটা হচ্ছে বন্যার এই এফেক্টটা সিলেটে বা ভাটি অঞ্চলে, সুনামগঞ্জে, কিশোরগঞ্জে যে বিরাট ক্ষতি হয়েছে তাদের ফসলের, ধানের, সেটার চাপটা, এটা হয় কি, এটার চাপ সব কিছুর উপরে গিয়ে পড়বে, সামগ্রিকভাবে বাংলাদেশের ইকোনমিতে একটা চাপ সৃষ্টি করবে। সেই জন্য বন্যার কথা উল্লেখ করলাম। আচ্ছা, বন্যাকে না হয় বাদ দিলাম, কোন জিনিসটার দামটা স্বাভাবিক আছে আমাকে বলেন? মানুষের ত্রাহি মধুসূদন অবস্থা, বিশেষ করে মেহনতি মানুষদের, খেটে খাওয়া মানুষদের, যারা দিন আনে দিন খায়, মজুর শ্রেণীর মানুষ। আমাদের প্রত্যেকটা সরকার, আমি মনে করি, সাধারণ মানুষের সুখ দুঃখের দিকে লক্ষ্য রেখে সমস্ত কিছু। কিন্তু এই কি তার প্রমাণ? আমার তো মনে হচ্ছে কারা জানি ভুল পরামর্শ দিচ্ছে সরকারকে। এই সময় এটা বাড়ানোর জন্যে সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে। সরকারের রিয়েলাইজ করা উচিত, এটা তো আফটার অল, এটা তো এমন না যে এই সরকার বিদেশ থেকে এসে চেপে বসছে, বা এই সরকার বাংলাদেশ সম্বন্ধে কিছু জানেই না। আমি ব্যক্তিগতভাবে মানে একজন সাধারণ নাগরিক হিসাবে আমি আবেদন রাখব যে আপনারা আবার একটু ভালো করে পরীক্ষা করে দেখুন, এবং এই যে এগুলোর দাম বাড়ানো, বিদ্যুতের বা গ্যাসের, এগুলো একটু ডেফার করে দিন, একটু পিছিয়ে দেন। পরে একটু যদি সুদিন যদি ফিরে আসে, তখন না হয় আপনারা সুদে মূলে আপনারা উঠায় নিয়েন, আপত্তি নেই। আর এটাও তো উল্লেখ করতে হয়, আপনাদের ব্যবস্থাপনার মধ্যে যথেষ্ট ত্রুটি রয়েছে। এই যে আমরা একেবারে সেই কতকাল ধরে একেবারে সে বাংলাদেশের প্রথম দিক থেকেই সিস্টেম লস বলে একটা কথা শুনে আসতেছি। সিস্টেম লস বলে যত কিছু, যার যত অপকীর্তি, কুকীর্তি, অকীর্তি আছে, সব কিছু সিস্টেমের উপরে দিয়ে না, বলা হচ্ছে যে বিতরণ ব্যবস্থায় যে লাইনগুলো ইউজ করা হচ্ছে, সেই লাইনগুলো, আমাদের ব্যবস্থাপনাটা, লাইনগুলো এত সুন্দর না, এত ভালো নয় যে সেগুলো আমরা সুন্দরভাবে আমরা বিতরণ করতে পারি। ওই ত্রুটি বিচ্যুতির কারণেই সিস্টেম লসটা বাড়ছে। না, ঠিক আছে, সেটা ত্রুটি বিচ্যুতি
আপনি সময় মতো মেনটেন করেন নাই কেন? আপনি একটা মেশিনারি এটা রিপ্লেস যখন করার কথা ছিল করেন নাই। এখন যে দামে আপনি এটাকে রিপ্লেস করতেছেন, মেরামত করতেছেন, তার অর্ধেক দামে হয়তো সময় মতো যদি আপনি ব্যবস্থা নিতেন তা হতো। আমি কিন্তু আরেকটা জিনিস ইঙ্গিত করেছিলাম, যেটা হচ্ছে দুর্নীতির কথা। আমি আসবো, দুর্নীতির বিষয়ে আসবো আপনার কাছে। আমি একটু কাশিম হুমায়ুনের কাছে যাই। যেন কাশিম হুমায়ুন, আমরা শুনছিলাম, আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই। গ্যাস বিদ্যুতের দাম কি এই মুহূর্তে বাড়ানোর কোনো যৌক্তিকতা আছে? এই মুহূর্তে বাড়বে কি বাড়বে না সেটা তো হিসাব নিকাশের বিষয়, যেটা জনাব সাইফুল হক সাহেব বললেন যে উনি গণনা শুনানিতে ছিলেন এবং কিছু কিছু তথ্যপাত্র নিয়ে। এখন প্রাইস বাড়বে কি বাড়বে না এটা তো সিদ্ধান্তের ব্যাপার। আমার ইন্টারন্যাশনালি যদি দেখেন, আন্তর্জাতিকভাবে কিন্তু এই জিনিসগুলোর দাম বাড়ছে, গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে। আমরা সেই জায়গাটাই নাই, কিন্তু আমাদের পার্চেসিং পাওয়ার তো ওই রকম না। আজকে যদি আপনি ইউরোপ বা আমেরিকার সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু তাদের যে পার্চেসিং পাওয়ার লেভেল আর আমাদের দেশের লেভেল তো এক না লোকজনের। আমরা হয়তো মধ্যমাস থেকে আয়ের দেশ থেকে এখন হয়তো উন্নত দেশের দিকে যাচ্ছি, উন্নত বিশ্বের দিকে। এখন প্রশ্নটা কোন জায়গায়? প্রশ্নটা হচ্ছে যে আমরা কতটুকু কমফোর্টেবল। কালকে দেখবেন এফবিসিসি এর একটা ডিমান্ড ছিল যে তারা কিভাবে এটা রেশনালাইজেশন করা যায়। এখন আপনার গ্যাসের প্রবলেমটা, গ্যাস হচ্ছে আপনার লোকালি এখন তো আমার মনে হয় না 40%-এর বেশি লোকাল গ্যাস আছে। আপনি 60% এলএনজি এনে আপনাকে এটা ইন্টারন্যাশনাল প্রাইস এনে এটাকে সরবরাহ করে এটাকে একটা যৌক্তিক জায়গায় রাখা হচ্ছে। কিন্তু এখন কালকে মানে শিল্প কারখানায় তো আর এলএনজি দিয়ে চলে না। না, এলএনজি দিয়ে চলে না, কিন্তু এলএনজি গ্যাস তো আপনাকে পাইপলাইনে যাচ্ছে, সেটা তো এলএনজি তো সরবরাহ হচ্ছে। এলএনজি দিয়ে নিরবিচ্ছিন্ন আপনার সাপ্লাইটা রাখছে। আপনার লোকাল কনজাম্পশন অনলি 40%, 40 এর বেশি তো লোকাল কনজাম্পশন হচ্ছে না, লোকালি আপনি সাপ্লাই করতে পারছেন না। লোকাল যা আপনার প্রোডাকশন হচ্ছে 40% হয়তো আমরা দিতে পারছি, যোগান দিতে পারছি, বাকিটা 60% তো এলএনজি ইম্পোর্ট করে এনে এটাকে সেটা ইন্টারন্যাশনাল প্রাইস এনে দেওয়া হয়। এখন আমরা আমাদের পার্চেসিং পাওয়ারের মধ্যে সেটা আছে কিনা, আমি মনে করি আমাদের পার্চেসিং পাওয়ার এমন হয়ে যায় নাই যে এটা রাতারাতি। তবে গভর্নমেন্টকে ভর্তুকি দিতে হবে। সেই ভর্তুকিটা কিভাবে দেবে সেটার প্রশ্ন। না, সেই ভর্তুকি রাইট। এখন যেমন একটা বিষয় সাইফুল ভাই বললেন যে তারা হিসাব নিকাশ করে দেখেছেন যে 25%-এর মতো আপনার এটা সিস্টেম লস আছে। এখানে যদি আপনি 5 থেকে 10%-এর মতো সিস্টেম লস কমিয়ে আনতে পারেন, তাহলে কিন্তু একটা যৌক্তিক জায়গায় আপনি যেতে পারেন। যৌক্তিক জায়গায় যে কালকে আমি একটা ফিগার পেলাম, একটা তথ্য পেয়েছি যে আপনার কামরাঙ্গীর চরে 1200 লাইনের মতো 1250 লাইন হচ্ছে তিতাসের ডোমেস্টিক লাইন আছে যেগুলো জেনুইন, মানে আর বাকি 10,000-এর মতো লাইন আছে। একটা ইউনিয়নের কথা বললো, আমি পেট্রোবাংলার সিনিয়র অফিসার আমাকে বললেন, এটা তো আসছে, এটি নিউজও হয়েছে যে বেশ কয়েকবার এই অবৈধ লাইনগুলো সংযোগ বিচ্ছিন্ন করেছে, কিন্তু এখন যেটা হচ্ছে এখন এন্টায়ার এরিয়ার লাইনেই আপনার মানে কি বলে কেটে দিতে হয়েছে। এর মধ্যে জেনুইন যে 1200, সেই 1200 চলে যাচ্ছে। যারা আপনাকে পেট্রোবাংলার যে রেট অনুযায়ী যারা টাকা যারা মানে আপনি বিল টিল পে করতো, তাদের লাইনগুলো চলে গেছে। গত 12-14 দিন ধরে পুরো অঞ্চলে এগুলি আপনি কিভাবে অ্যাকশনটা যায়? আপনি অবৈধ লাইন কেটে গিয়ে বৈধ লাইনে কেটে ফেলছেন, তাই তো দাঁড়াচ্ছে। আপনি অবৈধ 10টা, বৈধ লাইন 2টা কাটছেন পাশাপাশি। এখন প্রশ্নটা হচ্ছে ওই জায়গাটাই যে আপনি যদি অবৈধ লাইনগুলিকে একটা নিয়মের মধ্যে আনতে পারেন, তাহলে কিন্তু একটা জায়গায় আপনি যেতে পারেন। যেমন কালকে এফবিসিসি এর প্রেসিডেন্ট একটা যে আপনার একটা স্বাস্থ্যের কথা বলতে গিয়ে একটা জায়গায় বলেছেন যে আপনার কুইক রেন্টাল যে পাওয়ার প্ল্যান্টগুলি আছে সেখান থেকে আপনি যদি একটু বন্ধ করে দেন, তাহলে কিন্তু একটা বড় রকমের সাশ্রয় হবে। এখন হচ্ছে আপনি কথা তো অনেক রকমের বলা যায়। এই ক্রাইসিস তো আপনি ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এই ক্রাইসিস দেশীয় ক্রাইসিস। আমাদের 2টা ক্রাইসিসের মধ্যে আমরা আছি। এক ইন্টারনালি আমাদের সাপ্লাই কম, আবার এটাকে নিরবিচ্ছিন্ন রাখতে হলে বাইরে থেকে আনতে হয় ইন্টারন্যাশনাল প্রাইসে। এখন আপনি এই অবস্থায় আছেন, আমরা এই অবস্থায় আছি। এখন আমাদের ম্যানেজারিয়াল প্রবলেম, যেটা করিম ভাই বললেন, করিম ভাই তো সিনিয়র সিএসপি অফ দ্য কান্ট্রি, বা সাইফুল ভাই তো বহুদিন ধরে রাজনীতি করেন, তাদের তো অভিজ্ঞতা একরকম আছে। আমি তো করিম ভাই অনেক দিন ধরেই জানি। তো করিম ভাইয়ের এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু হয়তো আপনি জানেন, অনেক জায়গায় কাজ করেছেন, তার ফিল্ড লেভেলের অনেক আছে। আমি যেটা মনে করি যে সাংবাদিকতা করে আমার যেটা মনে হচ্ছে যে আপনাকে রেশনাল শুধু ম্যানেজারিয়াল ক্রাইসিস বলে একটা বিষয় আছে, যেটা একটু আগেও করিম ভাইয়ের সাথে কথা বলছিলাম, যে আপনার ক্রাইসিস তো হতেই পারে, যে কোনো সময় ক্রাইসিস হয়ে যায়। আজকে এই ইন্টারন্যাশনালি আপনি ধরেন এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তারপরে আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি, এগুলো মিলে টিলে কিন্তু একটা আবার দেশের বন্যার প্রবণতা, এগুলো মিলে টিলে কিন্তু একটা জায়গায় একটু ক্রাইসিস দাঁড়িয়েছে। এখন কথা হলো হু ইজ গুড লিডার, যে এই ক্রাইসিসটাকে সামাল দিয়ে আপনাকে একটা যুক্তিযুক্ত জায়গায়, কমফোর্টেবল জায়গায় রাখতে পারে। এখন প্রশ্নটা আপনি ম্যানেজারিয়াল ক্যাপাসিটি,
ম্যানেজারিয়াল ক্যাপাসিটি করতে হলে ডেফিনেটলি আপনাকে দক্ষ লোক থাকতে হবে। তবে ইদানিং আমি বলবো যে সরকার কিছু কিছু স্টেপ নিয়েছে যেগুলো প্রকারান্তরে খুবই ভালো পজিটিভ পদক্ষেপ, এগুলো ইমপ্লিমেন্টেশনটা বড় জিনিস। এবং যেগুলো সাইফুল ভাই বললেন, যেমন আপনি একবার দেখবেন ফিনান্স মিনিস্ট্রি একটা সার্কুলার করেছেন যে অলরেডি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য তারা বিদেশে কেউ যাবেন না। হ্যাঁ, সরকারি কর্মচারী বা কর্মকর্তা তাদের এগুলো বন্ধ করে দিয়েছে, এবং ইনক্লুডিং স্বায়ত্তশাসিত সংস্থারও। সাইফুল হক, আপনার কাছে আবার যাই। আপনি যেটা বলছিলেন সেটা তো নিশ্চয়ই শুনবো। আরেকটু কথা, আমরা যেটা দেখি যে পাইকারি দামের প্রস্তাব যদি বাস্তবায়ন হয় তাহলে তো খুচরা পর্যায়েও দাম বেড়ে যাবে। জি, গুরুত্বপূর্ণ যেটা আপনি আমাকে একটু আগে একটু বলছিলেন, তাহলে সরকার কি করতে পারে। জি, প্রথম যেটা একটু আগে কাসেম ভাই যেটা বলছিলেন, এবং যেটা ইতিমধ্যে ব্যবসায়ীদের শীর্ষ প্রতিষ্ঠান থেকেও কথাটা বলা হয়েছে, ইতিমধ্যে আমাদের বিদ্যুতের যে উৎপাদন, এটা বলা হচ্ছে বিভিন্ন হিসাবে এটা আমাদের যে ব্যবহার তার চেয়ে অনেক বেশি ইতিমধ্যে আমাদের ক্যাপাসিটিটাও ইতিমধ্যে এটা বিল্ড আপ হয়েছে। এবং যখন কুইক রেন্টালে যখন একটা ক্রাইসিস পিরিয়ডে ব্যবস্থাপনার জন্য দরকার ছিল, তখন কুইক রেন্টাল করা হয়েছে। ইতিমধ্যেই সম্ভবত 55 থেকে 60 হাজার কোটি টাকা শুধুমাত্র এই খাতে সরকারের কিন্তু বিশাল অঙ্কের টাকা এখানে গেছে। এখন আমার অর্থনীতিবিদ, গবেষক বা এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, তাদের এখন অধিকাংশের মতামত হচ্ছে এটাকে এখন বন্ধ করে দেওয়া দরকার। অথবা আপনি পর্যায়ক্রমে যদি একবারে যদি সব বন্ধ করতে না পারেন, তাহলে আপনি 6 মাসকে 1 বছরের মধ্যে এটাকে পরিকল্পনা করে এগুলোকে বন্ধ করা দরকার। সরকারের বিশাল অর্থের সাশ্রয় কিন্তু এই জায়গা থেকে এটা হয়ে আসতে পারে। না, বলা হচ্ছে যে তাদের সাথে যেহেতু চুক্তি রয়েছে, কুইক মানে নেলডারের কাছ থেকে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী তাকে তো আপনি বিদ্যুৎ না নিলেও তো আপনাকে টাকা দিতে হচ্ছে। না, বাস্তবে এখন সেটাই হচ্ছে। আমার বিদ্যুৎ আমি তাদেরকে বসিয়ে সরকারকে এখন টাকাটা গুনতে হচ্ছে। সুতরাং এই জায়গাটা আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করে এটাকে সুরাহা করা, সমাধান করার সময় আমাদের এই পরিমাণ বিলাসিতা করবার কোনো সুযোগ নাই। এরকম একটা বিশ্ব বাস্তবতার যে পরিস্থিতি, বাংলাদেশ যেটা কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়ার ঝুঁকির কথাটা অনেকেই বলছেন, তো এখন এটা নিশ্চয়ই আলাপ আলোচনা করে জায়গাটাকে বন্ধ করা, কমিয়ে আনার সুযোগ আছে। 2 নম্বর হল যেটা বললাম, সিস্টেম ল যেটা আপনি উল্লেখ করলেন, কিছু হচ্ছে ব্যবস্থাপনাগত সমস্যা আছে, লাইনগত সমস্যা আছে। এগুলোকে আমি মনে করি আমাদের যে প্রযুক্তি, আমাদের যে মেধাসম্পন্ন মানুষ, আমাদের যে দক্ষতা আছে, যদি আমরা পেশাদারিভাবে যদি চিন্তা করা হয়, আমি নিজে বিশ্বাস করি সিস্টেম লসটা একবারই হয়তো আমরা 25 থেকে 10-এ আসতে পারবো না, কি হয়তো আমি 12-তে আসতে পারবো না, কিন্তু নিশ্চয়ই 5-10% এটাকে কমিয়ে আনার মতন বাস্তবতা এখানে আছে। তারপরে হচ্ছে আমরা অনেকগুলো প্রস্তাবনার জায়গাটা ইতিমধ্যে আমরা দিয়েছি। আর পাশাপাশি আমি যে কথা বলতে চাই, যদি যারা দাবি করেছেন তাদের বক্তব্য একেবারেই কোনো যুক্তি নেই, হয়তো কথাটা আমি এভাবে হয়তো বলবো না, কিন্তু প্রয়োজন বোধে তারা যে এটা অনেকগুলো হচ্ছে, কিছুটা হলো সাজানো, কিছুটা ব্যবস্থাপন, কিছুটা হিসাব নিকা, এখানে অনেকগুলো শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকিটা সবসময় সাদা চোখে খোলা চোখে দেখা যায় না, তাদের হিসাবে এবং ক্যাব থেকে এই শুভঙ্করের ফাঁকিটা পরিষ্কার করে সেখানে ডক্টর শামসুল আলম তিনি কথাটা উল্লেখ করেন। এনার্জি রেগুলেটরি কমিশন কি এই গণশুনানিটা না করে এই প্রস্তাবটা কি ফেরত দিতে পারতো? হ্যাঁ, আমরা সেটা ইতিমধ্যে আমরা এর আগে তারা যখন উদ্যোগ নিয়েছিল তাদের সাথে আমরা কিন্তু সাক্ষাৎ করেছি। আমি যখন জোটের সমন্বয়কের দায়িত্বে ছিলাম, আমি আমাদের নেতৃবৃন্দ সহ আমরা সাক্ষাৎ করে বলেছি যে এরকম একটা আপৎকালীন দুর্যোগকালীন সময়ে আপনার কিন্তু এই গ্যাসের বা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবার কোনো সুযোগ নাই, বরং সরকারকে প্রয়োজন বোধে ভর্তুকি দিয়ে অন্যান্য অপ্রয়োজনীয় খাতের ভর্তুকিটা কমিয়ে বা অনুৎপাদনশীল খাতের ভর্তুকিটা কমিয়ে এনে এই ধরনের জরুরি খাতগুলোতে প্রয়োজন বোধে ভর্তুকি দেওয়া দরকার। যেটা একটু আগে মফজল করিম ভাই বললেন, প্রয়োজন বোধে পরবর্তীকালে অর্থনীতি যখন একটা জায়গায় দাঁড়াবে, মানুষের আয়ের জায়গা যদি বাড়ে, তখন আপনি এটাকে একটা কিভাবে আমরা সমন্বয় করব, নিশ্চয়ই সে বুদ্ধি করার সুযোগ আছে। আরেকটা খুব বিপদের জায়গা হচ্ছে, যেটা আমি খুবই মনে করি, আমি প্রায় বলি সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করে, নাহলে বাজারের আগুনে মানুষ যখন পুড়ছে,
মানুষের যখন চরম দুর্দশা, আজকে খেলে পরের দিন কী খাবে জানে না। অসংখ্য লক্ষ লক্ষ পরিবার মাসে এখন একদিন মাংস খেতে পারে না, 7 দিনে 15 দিনে একদিনে মাছ খেতে পারে না। এবং এটা একেবারেই খুব বাস্তবিক, যাদের আপনারা গণমাধ্যমের সঙ্গে যুক্ত, প্রতিদিন এই তথ্যগুলো বেরিয়ে আসছে। এরকম একটা সময়ে এই সময়টা কিন্তু যারা এই পরামর্শটা দিচ্ছেন, এবং তারা কিন্তু আমি জানি না একটা অন্তর্ঘাতমূলক পরামর্শ তারা সরকারকে দিচ্ছেন কিনা, মানে ঘর পড়ার মধ্যে আলু পড়া দেবার মতন করে। সুতরাং এই জায়গাটা সরকারকে বিবেচনা করা দরকার। প্রথমত এটা এখন সময় না, এখন জরুরি পরিস্থিতিতে সবচেয়ে প্রায়োরিটি কি, মানুষকে রক্ষা করা, মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেই জিনিসগুলোকে মানুষে যাতে স্বল্প মূল্যে কম দামে কিনতে পারেন সেই ব্যবস্থাগুলোকে নিশ্চিত করা। বাজার এখনও নিয়ন্ত্রণহীন, এখনও পর্যন্ত সিন্ডিকেটগুলো কিছু কিছু ব্যবস্থা যে নেওয়া হচ্ছে না তা না, কিন্তু এটা একেবারে অপ্রতুল। এক জায়গায় যাচ্ছে, আবার 10 জায়গায় আবার তারা সরকার এবং মানুষকে তারা জিম্মি করছে। তাদের বিরুদ্ধে দৃশ্যমান, কার্যকর এবং সেখানে উদাহরণ দেবার মতন ব্যবস্থা আসলে দরকার। এবং তারা যে তাদের হাতটা নাকি এত লম্বা, সরকার এবং নানা প্রতিষ্ঠানের সাথেও নাকি তারা নাকি যুক্ত, সুতরাং তারা নিশ্চয়ই সরকারের হাতের চেয়ে সিন্ডিকেটের হাত নিশ্চয়ই লম্বা হওয়া উচিত না, তার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আমি মনে করি। যদি সরকারের, আর আপনি যেটা বলেন ইন্টারন্যাশনাল মার্কেটের এই পরিস্থিতি কিন্তু গ্লোবালি যে ইউক্রেন রাশিয়ার যে এখন যুদ্ধ, নানা ধরনের যে সংকট, বাংলাদেশ অনেক দূরে হলেও তার একটা নিশ্চয়ই আজকে না হলে কালকে না হলে পরশু এটা একটা মারাত্মক অভিজ্ঞতার জায়গাটা আসবে। এবং যত দিন যাবে, যেটা ভাই বন্যার কথা বললেন, হাওরের ফসল কিছু মার গেছে, বন্যাটা চলে আসছে, ফলে আগামী কমাসে কিন্তু আমাদেরকে আরও কিছু দুর্যোগের জন্য অপেক্ষা করতে হবে। সরকারকে এটা বিবেচনায় রেখে এই তৎপরতাগুলো এখন বন্ধ করা দরকার, যেটা আপনি বললেন বিআরসিকে বলা দরকার। এই প্রস্তাবটা আমরা এখন স্থগিত রাখছি। জনাব মফজল করিম, আমরা কি এই যেটি আপনি বলছিলেন, আমি যদি একটু যোগ করি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হাওরে বন্যা, একটা কি বলবো, করোনাকালীন, করোনা পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছে, এই অবস্থার মধ্যে থেকে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রপোজাল করা হয়েছে, এফবিসিসি যেটা বলেছে, যদি তাদের এই দাম সত্যি সত্যি কার্যকর হয় তাহলে বিশ্ব বাজারে তারা টিকতে পারবে না, এবং যদি আমাদের গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো আমরা আরেকটি অর্থনৈতিক ভাবেও তো আমরা ক্ষতিগ্রস্ত হব। দেখুন, এই সময়টাতে এই ধরনের পদক্ষেপ যে কেউ বলবে যে এটা অমানবিক, সোজা কথায়। এবং আমি বিশ্বাস করি কোনো সরকারই জনগণকে কষ্ট দিয়ে কোনো দিন শাসন ব্যবস্থা চালাতে পারে না। এরপরে যেটা হবে সেটা গণ অসন্তোষ দেখা দিবে। এটা আমরা চাই না। আমরা শাসন ব্যবস্থার মধ্যে যেই ক্ষমতায় থাকুক না কেন একটা সুন্দর পরিবেশ চাই। কিন্তু আপনি পরিবেশ তো নিজেই নষ্ট করছেন সরকার। যদি এরকম চলতে থাকে, কদিন পর্যন্ত একটা পরিবারে এই যে যেটা সাইফুল ভাই যেটা বলল যে খেতে পায় না, ভালো জিনিস খেতে পায় না, কিছু না, এই আলু ভর্তা, ডাল ইত্যাদি খেয়ে এটাও তো দুর্মূল্য হয়ে যাচ্ছে। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস, যদি আপনি যদি গ্যাস আর ইলেকট্রিসিটি এদের জন্য যদি আপনি মনে করেন কিছু করা দরকার, ভালো কথা, সরকারের উচিত হবে সরকার যেখান থেকে পারুক ব্যাগ বড় আর স্টিল টাকা পয়সা নিয়ে এদেরকে সাহায্য করুক। তবু এমন কিছু করবেন না যাতে সাধারণ মানুষ যাতে। কিন্তু সরকারের কি সেই অবস্থা আছে যে যেখান থেকে এক ধরনের টাকা পয়সা নিয়ে এসে ভর্তুকি দেওয়া? কারণ তেলে আমরা জানি যে হিউজ ভর্তুকি দিতে হচ্ছে, যদিও মাঝখানে বেশ কিছুদিন হয়তো লাভ করেছে, কিন্তু এখন তো আবার সেই পরিস্থিতি নাই। না, যদি সেটা যদি সরকার জ্বালানি তেলের কথা যদি কিছু নাও করতে পারে, এটা তো ঠিক। আপনার এখন যদি ইলেকট্রিসিটি বা গ্যাসের দাম যদি বাড়ে, পাবলিকের কথা বলছি, তার চাইতে বেশি ইন্ডাস্ট্রিগুলো, পাবলিক তো ইন্ডিভিজুয়ালি সে ক্ষতিগ্রস্ত হবেই, এটা তো যার যতটুকু কষ্ট শেষ, এবং সেটা বোঝা যাবে না, কারণ কার বাড়ির চুলাতে কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা সেই জানে। কিন্তু ইন্ডাস্ট্রিগুলোতে যেটা ইফেক্ট হবে, যেটা তার প্রভাবটা সমস্ত দেশের অর্থনীতির উপরে পড়বে।
ন্যাচারালি তখন প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। ইলেকট্রিসিটির দাম বাড়লো বা গ্যাসের দাম বাড়লো, যে ইনপুটটার দামই বাড়ান না কেন সেই সঙ্গে সঙ্গে তার প্রোডাকশন কস্টটা বেড়ে গেলো। তো প্রোডাকশন কস্ট যদি বেড়ে যায় তাহলে সেইটা তুলবে কোত্থেকে? না প্রডিউস যেটা, অর্থাৎ উৎপাদিত পণ্য যেটা, পণ্যের উপর থেকে তো তুলবে সে। জনাব কাশিম হুমায়ুন, আমরা বলছিলাম যে সরকারের সাশ্রয়ী পথে চলা, সে পথে যদি হাঁটতে হয় তাদের, গ্যাস বিদ্যুৎ দাম নিয়ে আপনি বলবেন। আমি বিরতির আগে যে কথাটা বলছিলাম যে অনেক বিলাসী পণ্য আছে, আমি একটি ফলের উদাহরণ দিয়েছিলাম, মালটার কথা বলছি, কিন্তু এছাড়াও অনেক বিদেশি সাবান, শ্যাম্পু থেকে শুরু করে ইলেকট্রনিক্স গুডস অনেক কিছু আছে যেটা আমরা ইতিমধ্যে কয়েকটি ইয়াতে দেখেছি। পাকিস্তান 38টা পণ্য নিষিদ্ধ করেছে, এই মানে আমদানি নিষিদ্ধ করেছে। আমরা সেই পথে হাঁটতে পারি কিনা? না, এটা করিম ভাই ভালো বলতে পারবেন। করিম ভাই এক সময় খুব ডাটিয়াল, কি বলেন, জাবের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন উনি। আমার মেমোরি খুব ভালো, কালেক্ট করতে পারি যে কোন কোন জায়গায় সচিব ছিলেন করিম ভাই। আমি যেটা মনে করি, আমি জানি না করিম ভাই ডিফার করবেন কিনা, গভর্নমেন্টকে বিকল্প হচ্ছে গভর্নমেন্টের রাজস্ব বাড়াতে হবে। এখন অলরেডি বাংলাদেশ ব্যাংক কিন্তু দেখবেন কোনো জায়গায় নিষিদ্ধ করেছে, কোনো জায়গায় আবার ধরেন পাকিস্তানের যে কথাটা বললেন যে বিভিন্ন পণ্য তারা নিষিদ্ধ করে দিয়েছে। হয়তো এগুলো তো আপনার ইয়ের উপর নির্ভর করে, আপনার অ্যাটিটিউডের উপরে। কেউ বন্ধ করবে, কেউ হয়তো ডিসকারেজ করবে, এইরকম। তো হয়তো করিম ভাই থাকলে একরকম, একই জিনিস, একই সিদ্ধান্ত, ডিসকারেজ জিনিসটা বলা। যেমন আপনি অলরেডি দেখবেন, আমি জানি না এটা বাংলাদেশ ব্যাংক কিন্তু এলসির যে মার্জিনটা সেটা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু এখন ডিসকারেজ করা হচ্ছে সরকারিভাবে, যাতে ফরেন রেমিটেন্সটা চলে না যায়, না রাইট, বেশি না, একান্তই জরুরি জিনিসগুলো যেন আসে। এখন যদি আপনি 100 টাকার এলসি খুলতে যান, হ্যাঁ 100 টাকার মাল আনতে যান, 70 টাকা আপনাকে নিজেকে দিতে হবে, তার 30 টাকা হয়তো আপনি ব্যাংক থেকে পাবেন, এরকম কমিশনটা করেছে। অর্থাৎ 70 টাকা আপনার, আগে এটা ছিল না। আগে হয়তো ধরেন আমি ডব্লিউটিওর সাথে করিম ভাই থাকতে দেবো তো সম্ভবত সই হয়েছিল ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে। সেখানে তারা কি চুক্তি করেছে আমি জানি না। তবে আমার কথা, পণ্য ডব্লিউটিওর সাথে চুক্তি অনুযায়ী আপনি পণ্যকে বন্ধ করে দেবেন, এটা পারবেন না, এটা পারা যায় না। তবে যেটা করতে পারে টেরিফ অ্যাডজাস্টমেন্ট করতে পারে, আপনি ডিসকারেজ জিনিসটা ফেলাতে পারেন। যেমন এখন যেটা হচ্ছে যে আপনি 70% যদি 70 টাকা নিজে 100 টাকার এলসির মধ্যে 70 টাকা নিজে দিতে হয়, আপনি এরকম ধরে নিতে হবে, আবার ট্যাক্স বাড়ায় দিতে হবে। কিন্তু আমার এই সমস্ত পণ্য এই মুহূর্তে আমি যদি মালটা না খাই তাহলে কি হবে? না, সেটা তো কনজিউমারের বিষয়, এটা তো কনজিউমার, যারা কনজিউম করে, হ্যাঁ তাদের সেই সিদ্ধান্তটা। এখন ইম্পোর্ট আপনি বন্ধ করে গভর্নমেন্ট যেটা করছে, আমাদের গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে আপনি নিরুৎসাহিত করছে আপনাকে। আগে যেমন আপনি একটা এলসি খোলার জন্য 20% 30% মার্জিন আপনি খুলতে পারতেন, এখন সেটা নাই। তাহলে এটা আপনি এনে এই 70 টাকা যোগান দিয়ে তারপরে ট্যাক্স ইম্পোজ করে হয়তো গিয়ে দেখেন ট্যাক্সের, আমি জানি না ট্যাক্স অফিসিয়ালি বাড়ি, এটাতে এসআরও লাগে, একটা ট্যাক্স বাড়িয়ে দিয়েছে বিভিন্ন। এইভাবে আপনি দেখবেন যে লোকাল মার্কেটে আপনি ইম্পোর্ট করে প্রাইস পড়ে না, তখন আপনি এটা ইম্পোর্ট করবেন না, ডিসকারেজ জিনিসটা ফালিয়ে দিয়েছে। পাকিস্তান হয়তো বন্ধ করে দিয়েছে। আমাদের দেশে কালকে সকালবেলা কি স্টেপ নেবে গভর্নমেন্ট জানি না। তবে কথা হলো, এটাকে ইম্পোর্টগুলো, বিলাসী দ্রব্যের ইম্পোর্টগুলো আপনি যেভাবে এটাকে নিরুৎসাহিত করতে হবে, বন্ধ করতে যেভাবেই বলি সেটা কিন্তু করতে হবে। এটা আপনার ফরেন এক্সচেঞ্জের সাশ্রয়ী হওয়ার একটা স্টেপ। আমি আসি একটু ভিন্ন প্রসঙ্গে যদি যাই, সাইফুল হক, আপনার অন্য এই প্রসঙ্গে আপনার কিছু বলার থাকলে নিশ্চয়ই। আমার শুধু যেটা বলার আছে যে এটা সরকারের প্রথমত রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, হ্যাঁ, যে আমি এই পরিস্থিতিতে আমার দেশের মানুষকে রক্ষা করব, আমার যে সামষ্টিক অর্থনীতি তার ভারসাম্য আমি রক্ষা করব। সুতরাং আমি কোনটাকে উৎসাহিত করব, কোনটাকে আমি অনুৎসাহিত করব, এটা সরকারের একেবারে রাজনৈতিক সিদ্ধান্ত। যেটা একটু কাশিম হুমায়ুন ভাই যেটা বললেন, নিশ্চয়ই ব্যাপারে কিছু কিছু ডিসকারেজ করবার উদ্যোগ আছে, কিন্তু আরও শক্ত পদক্ষেপটা নেওয়া দরকার। অনেকগুলো বিলাস দ্রব্য আমাদের প্রয়োজন নেই, অনেকগুলো অনুৎপাদন, অনেকগুলো জায়গাটা আমরা সীমিত পর্যায়ে আমরা কিন্তু করে আনতে পারি। সরকারের একদিকে যেমন রাজস্ব আয় যেমন বাড়ানো দরকার, আবার সরকার পরিচালনার যে ব্যয়, যেটা মানুষ আমরা শ্বেতহস্তি পালন বলি, দেখেন মোফাজ্জল করিম ভাই তিনি বহু বছর তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এরকম একটা দুর্যোগে সরকারের ব্যয়টা কমিয়ে আনার বুদ্ধি করা দরকার। অপ্রয়োজনীয় নয়, অতি আবশ্যক নয়, এরকম জিনিসের আমদানিটাকে নিরুৎসাহিত করা, এমনকি ভোগটাকেও, যেটা আপনি একটু আগে চমৎকার করে বলছিলেন, দেশীয় আমাদের যে
খাদ্য আছে, আমাদের ফলমূল আছে, সবজি আছে, এমনকি দেশীয় অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো ফলে পাকিস্তানের মতো দেশ যদি 38টা পণ্যের আমদানি যদি বন্ধ করতে পারে, আমরা নিশ্চয়ই 72টা জিনিসের কিন্তু আইটেম আমাদের পক্ষে করাটা সম্ভব। আমাদের অর্থনীতির যে পরিস্থিতি আছে, সুতরাং আগে থেকেই তিনি বুদ্ধিমান, যিনি পরিস্থিতিটা বুঝে আগে থেকেই যিনি ব্যবস্থাটা গ্রহণ করবেন। আমি নিশ্চয়ই দেখতে চাইব সরকারি উদ্যোগটা আসলে দেশকে বিপদে পড়বে এরকম নিশ্চয়ই আমরা কেউ চাইব না। তো এ ব্যাপারে এই উদ্যোগটা নিয়ে আগামী বাজেট যেটা হতে যাচ্ছে, বাজেটটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবার। সুতরাং এই বাজেটে আগামী এই যে গ্লোবাল ইকোনমির যে পরিস্থিতি, বাংলাদেশ একটা প্রান্তিক অর্থনীতি হিসাবে আমি গ্লোবাল মার্কেটের সাথে আমার যে ইন্টারাকশন, খুবই বুদ্ধিমত্তার সাথে, খুবই কৌশলের সাথে এবং প্র্যাগমেটিক জায়গা থেকে অবজেক্টিভলি বাংলাদেশের মানুষের বিবেচনা করে এই 17-18 কোটি মানুষকে কিভাবে আমি একটু মানে স্বস্তি দেব, এইটা কিন্তু বাজেটটাকে সেভাবে করা দরকার। এটা প্রচলিত বাজেটের মতো করতে গেলে আমরা হুমড়ি খাবো। হয়তো শ্রীলঙ্কা কালকে হবে না, কিন্তু পরশুদিন যে হবে না সেটা কিন্তু আমরা কিন্তু জোর দিয়ে কথাটা বলতে পারবো না এটা। আর এই প্রসঙ্গে আমার কথা, আর আপনি একটু ইলেকশনের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, ইলেকশন কমিশনের ব্যাপারে। জি, আপনার কি সময় আছে? জি প্লিজ। যদি থাকে, আমি যেটা আপনি যে কথাটা বলছিলেন যে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার তিনি রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের ব্যাপারে তিনি একটা আগ্রহ প্রকাশ করেছেন এবং বললেন আগামী 2-1 মাসের ভেতরে রাজনৈতিক দলগুলোর সাথে তারা আলোচনা করবেন। তো এই উদ্যোগটা তো নিশ্চয়ই ভালো উদ্যোগ, কিন্তু আমি যে কথাটা, কিন্তু আমাদের অতীতে এর আগে নির্বাচন কমিশনের সাথে আমরা যে সংলাপ করেছি, সেখানে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরাও সেখানে গিয়েছিলাম। কিন্তু আপনি এটা আমি এখানে আপনারা দেখবেন পুরো ইলেকশন কমিশন কোনো একটা সুপারিশ, রাজনৈতিক দলগুলো যে শত শত সুপারিশ দিয়েছে, আগে নির্বাচন কমিশন একটা সুপারিশও বাস্তবায়ন করেনি। আর এই ইলেকশন ইতিমধ্যেই যেখানে গোটা নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়েছে, মানুষের একটা আশাভঙ্গ হয়েছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী পুরো ব্যবস্থাটাই নাই, গোটা নির্বাচনী ব্যবস্থার উপরে বিশ্বাসটা ফিরিয়ে আনাটাই, আস্থাটা ফিরিয়ে আনাটা এখন একটা বড় একটা চ্যালেঞ্জের জায়গা নির্বাচন কমিশনকে। এবং এই চ্যালেঞ্জের জায়গাটা তারা পূরণ করতে পারবেন কিনা, তাদের কাজের মধ্য দিয়ে তাদেরকে এটাকে প্রতিদিন তাদেরকে এটা কিন্তু এটা প্রমাণ করতে হবে। আমি যদি একটু একটু উত্তর নিয়ে আমি জনাব ফজলুল করিমের কাছে যাই, সংলাপে কি আপনারা যাবেন? যদি আমরা মনে করি এখনো পর্যন্ত এই নির্বাচন কমিশন এমন কোনো বিশ্বাসযোগ্য কোনো কিছু দেখাতে পারেননি যে সংলাপে যাওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো যে পরামর্শটা দেবে, না তার সামনে হয়তো তার সামনে তো কোনো নির্বাচন নাই, আমরা শুধুমাত্র কুমিল্লা সিটি নির্বাচন সেটা আছে, তারপরে আগামী জাতীয় নির্বাচন আছে। না নিশ্চয়ই না, একটা মানুষ তার ওই যে মর্নিং সজদা ডে বলে না, তো নিশ্চয়ই আমাদের রাষ্ট্র যেভাবে চলে, নির্বাচন কমিশনের পক্ষে চাইলেও এখানে যদি ফেরেশতাও বসিয়ে দেন, সরকার যদি না চান, নির্বাচন কমিশনের পক্ষে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করাটা সম্ভব না। আমরা পরবর্তীকালে সিদ্ধান্ত নেব, আনুষ্ঠানিক দাওয়াতটা পেলে আমরা যাব কি যাব না, পরে আমরা সিদ্ধান্ত নেব। মোফাজ্জল করিম, আমার মনে হয় এই কথা একটু জানতে চাই, যেটি বলছিলেন সাইফুল হক, নির্বাচন কমিশন নিয়ে সংলাপের কথা আগ্রহ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশন। তাহলে কি এই সংলাপটা কি আপনি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন? প্রধান নির্বাচন কমিশনার এবং আরো 2-1 কমিশনার যে কথাবার্তাগুলো বলছেন আর কি, আমার কাছে কিন্তু খারাপ মনে হয়নি। আমি ল্যাঙ্গুয়েজের কথা বলছি, যেভাবে যে ভাষায় এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, দেহের ভাষা, আমার মনে হয় না। কিন্তু যে আস্থার সংকটের যে জায়গাটা তৈরি হয়েছে অতীত এই নির্বাচন কমিশনারের কথা আমি বলছি না, অতীত একাধিক নির্বাচন কমিশনারের কর্মকাণ্ডে, সেখান থেকে উত্তরণের জন্য এরা যে উদ্যোগ নিচ্ছেন, তাতে যে তাদের যে ভাষা প্রয়োগ করছেন, লক্ষ্য করে থাকবেন, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো উগ্রতার পরিচয় দেন নাই, কোনো রকমের কোনো পক্ষপাতিত্বের কোনো কিছু লক্ষ্য করা যায় নাই এখানে এখন পর্যন্ত। আমি সন্তুষ্ট। আচ্ছা, তবে আসল কথাতে ফলেন পরিচয়তে, বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়। তো সময়টা আসুক, যখন বসবেন, বসার পরে 100 আর 150 সুপারিশ বা 1000 সুপারিশ দেওয়া হলো, তারপরে একটাও মানা হলো না, এরকম যেন না হয়। আমি বিনীতভাবে আবার অনুরোধ করব ইলেকশন কমিশনকে যে আপনারা শিক্ষা গ্রহণ করুন আপনাদের পূর্বসূরির কাছ থেকে। পূর্বসূরি নির্বাচনের ব্যবস্থা
এবং নির্বাচন ব্যবস্থাপনা এবং নির্বাচন এমনভাবে ডুবিয়ে দিয়ে গেছে, এখান থেকে তোলা ক্রেন দিয়ে তুলতে হবে। এখন এই কাজটা আপনাদের করতে হবে, তা নাহলে জনসমর্থন পাবেন না। আর যদি আপনারা আপনাদের প্রথম খেলা যেটা কুমিল্লা নির্বাচন সামনের মাসে, এটাতে যদি আপনারা ভালোভাবে উত্তরণ হয়ে যায়, আপনাদের উত্তীর্ণ হতে পারেন, তাহলে পরে আপনারা জনসমর্থন এবং রাজনৈতিক দলগুলোর সমর্থন পাবেন। আর আপনারা যদি বসংবদ নির্বাচন কমিশন যদি হয়ে যান, বা যদি পরিষ্কার বোঝা যায় অঙ্গুলিহীন চলতেছে নির্বাচন কমিশন, তাহলে কোনো আশা নেই। আমরা শেষের দিকে আছি। জনাব কাশেম হুমায়ুন, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে সংলাপ নিয়ে আগ্রহের কথা বলেছেন, অধিকাংশ বিরোধী রাজনৈতিক দলগুলো এই আহ্বানে সারা আপাতত না দেওয়ার একটি কথা বলছেন। মানে তাদের যেইটি যুক্তি সেটা হলো যে অতীতে তারা যত সংলাপে অংশ নিয়েছেন, কোনো একটি সংলাপের সুপারিশ কোনো নির্বাচন কমিশনার বাস্তবায়ন করেনি। আপনি কি মনে করেন? না, আমি মনে করি যে একটা জিনিস হচ্ছে পরিষ্কার আমার কাছে বক্তব্য, যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। এটা হচ্ছে আমার কনসেপ্ট। এই কনসেপ্টের সাথে আমি যেটা লালন করি ব্যক্তিগতভাবে, হয়তো সারা দেশের মানুষের প্রত্যাশাও তাই, সেটাই। এখন এটাকে এনশিওর করতে হলে যে আমার ভোট আমি দেব, কাকে একটা ভোট দেব, অবাধে ভোট দেব, রেজাল্ট কি হয় সেটা টাইম উইল সে, ভোটের পরে দেখা যাবে। এখন এই ভোটটাকে এনশিওর করা, একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়া, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল অফ ইলেকশন কমিশন। এখন এই ইলেকশন কমিশন যাব না, এই করব না, এটা কিন্তু আপনি আগে যদি বিতর্কের মধ্যে ফেলে দেন, তাহলে কিন্তু একটা স্বস্তিদায়ক যাওয়া যাবে না। এখন ইলেকশনটা ধরেন আপনি 2014 নির্বাচন হয়ে গেছে, কি যা কনস্টিটিউশনালি কোনো অসুবিধা হয় না। অসুবিধা কোন জায়গাটা হচ্ছে এইরকম একটা নির্বাচন করে 100 বাংলাদেশের যে ইয়েটা আপনার ধরেন ইলেকশন এটা বাংলাদেশের ইলেকশনটা হচ্ছে একটা উৎসবের মতো, আপনি দলে দলে ভোট দিতে যায়। সেখানে যদি ওই রকম 153টা আনকন্টেস্টেড নির্বাচন আসে, আর বিএনপির মতো একটা রাজনৈতিক দল যদি এটা প্রতিহত করার চেষ্টা করে, তারা যদি অংশ না নেয়, তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে যাবে। হ্যাঁ, সমস্যাটা থেকে যাবে। আপনার কনস্টিটিউশনাল কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আপনি 153 জন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন, এটা সাংবিধানিক কোনো অসুবিধা হয় না, সংকট সৃষ্টি করে নাই। সৃষ্টিটা কোন জায়গাটা হয়েছে? রাজনৈতিক সংকট, সাংবিধানিক কোনো সংকট নেই। এই সংকট উত্তরণ কিভাবে হবে? এই সংকট উত্তরণে সবাইকে নির্বাচনে যেতে হবে, কিন্তু এবং আলাপ আলোচনার ভিতর দিয়েই কিন্তু আলাপ আলোচনা। হাতে আর একদমই সময় নেই, একদম 30 সেকেন্ডে শেষ। দেখুন, আমরা একটা জিনিস একটু সন্তর্পণের জন্য আমরা এড়িয়ে যাচ্ছি, সেটা কি জানেন? যে শর্তটা বিএনপি দিয়েছে যে সরকার আগে পরিবর্তন হতে হবে, তা না হলে পরে নির্বাচনে যাব না, আপনার নির্বাচন কমিশন যতই আমাদের ডাকবার চেষ্টা করেন ডাকেও সাড়া দিব না, ইত্যাদি ইত্যাদি। আগে সরকার বলুক যে হ্যাঁ ঠিক আছে, নিরপেক্ষ একটা সরকারের অধীনে হবে। এটা হ্যাঁ বা না, এটা আগে ডিসাইডেড হোক, এবং এটা ডিসাইডেড হতে হলে পরে দুই পক্ষকেই, এখানে কিন্তু আমি স্পেসিফিক্যালি আওয়ামী লীগ এবং বিএনপির কথা বলছি, অন্য কারোর কথা বলছি না, দুই পক্ষকেই খোলা মন নিয়ে বসতে হবে। রাইট। সংকটটা রাজনৈতিক, যেটা কাশেম ভাই খুব চমৎকার করে বললেন। গোটা নির্বাচন নিয়ে সংকটটা রাজনৈতিক সংকট। সরকারকেই আমি এখনো পর্যন্ত আশাবাদী হতে চাই, সরকারকে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে, কিভাবে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে, এবং বিরোধী দল, আমাদের পার্টি সহ বিরোধী দলগুলোর যে দাবি, নির্বাচনটা বাংলাদেশের সংস্কৃতিতে একটা নিরপেক্ষ তদারকি সরকারের হওয়া দরকার, এই জায়গাটা সরকারের সঙ্গে আলোচনা করে আমরা ফয়সালা করতে চাই, এবং কিভাবে মানুষ, যেটা বললেন, তার পছন্দের দল বা প্রার্থীকে নিশ্চিন্তে ভোট দিতে পারবে এবং সে বাড়ি ফিরতে পারবে। বাংলাদেশকে আমরা আরেকটা ব্যর্থ নির্বাচনের দায় এদেশের মানুষ গ্রহণ করতে পারবে না। আমার মনে হয় যে সরকারও নিশ্চয়ই এরকম একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন নিশ্চয়ই সরকারও করবেন না। হাতে একদমই সময় নেই। জনাব কাশেম হুমায়ুন, সাইফুল হক এবং জনাব মোফাজ্জল করিম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।